प्रणाम प्रणाम भगवान मंगल जय। আমার যে উদ্দেশ্যে বিশেষ করে জোরে বলো। হ্যাঁ, বিশেষ করে যে উদ্দেশ্যে আসা বা বলবেন দীক্ষার বিষয় বা অন্যান্য বিষয়, যে কোনো বিষয়, এই যে এই 7 দিনের 1 সপ্তাহ যে মার্শাল আর্টের ট্রেনিং যেটা হলো এবং অন্যান্য বিষয়গুলো সব কিছু নিয়ে যে মার্কস পেয়েছি, এই মার্শাল আর্টের বিষয়টা এদিকটা তো ঠিক আছে। আমার নিজের ব্যক্তিগত নিজের লাইফে আগে যেগুলো কাটিয়ে এসেছি পড়াশোনার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, বাড়িতে, বাড়ির বাইরে, বিদেশে বা দেশের বাইরে, যেগুলো আমার মধ্যে থেকে যেগুলো আমি বুঝতে পেরেছি বাইরের জগতের আর এই যে আশ্রম জগতের, এই যে কিছু দিন কিছু মাসের যেটুকুনি সামর্থ্য হয়েছে সেটুকুনি বলার চেষ্টা করব, বাইরে বলার চেষ্টা করবো না একদম। প্রথমে বলি, আমার শিক্ষাগত দিক থেকে একদমই কমা, একদমই কমা। মাধ্যমিক পর্যন্ত আমার যাওয়া হয়েছে, মাধ্যমিকে গিয়েছি তাও ব্যাক পেয়েছি, পাস করতে পারিনি। ছোট থেকে মাধ্যমিক পর্যন্ত যে স্কুলের যে পড়াশোনা করেছি, এতদিন যে 5 থেকে 10 পর্যন্ত এত ধীরে 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 বড় হয়েছি, পড়াশোনা করেছি। পড়াশোনা কি করেছি, নামেই করেছি। স্কুলে গিয়েছি, বাড়িতে এসেছি, টিউশনে গেছি, বাড়িতে এসেছি। কি করেছি না করেছি কোনো রকম মানে একদম কিছুই করিনি, কিছুই করাটাই মানে বৃথা। কি করলাম পড়াশোনা করে? পড়াশোনায় তো প্রথম তো মনোযোগ ছিল না, একদমই প্রথম থেকে পড়াশোনা একদমই প্রথম থেকে মনোযোগ ছিলই না। পড়াশোনা একদিনও করিনি, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য পড়াশোনা করিনি। স্কুলে যেতাম, 4 পিরিয়ড হতো, টিফিন টাইমে পালিয়ে বাগানের দিকে চলে আসা হতো। আবার ছুটি হয়ে গেলে তখন আবার চলে আসবো বাড়িতে। জানবে যে স্কুল ছেলে পড়াশোনা স্কুলে যাচ্ছে। এবং কি এমনও দিন গেছে, হ্যাঁ, স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যাইনি, সারাদিন ওই ঘন্টার পর ঘন্টা বাগানে। এগুলো তো পড়াশোনা নয়, আর পড়াশোনার মন ছিল না। যেমন প্রাইভেটের দিকটা এরকমই, প্রাইভেটে গেছি, হ্যাঁ, প্রাইভেটের যে টাইম, সেই টাইমটা প্রাইভেটে না গিয়ে আরও 2-1জনের সাথে বন্ধুদের যোগ করে এই প্রাইভেটের নাম করে অন্য জায়গায় গিয়ে ঘোরাফেরা। এবং কি মাসকে মাস, হ্যাঁ, প্রাইভেটের নামে মাসকে মাস অন্য জায়গায় ঘোরা, ফুর্তি, আনন্দ। এবং বাড়িতে জানে যে প্রাইভেটে যাচ্ছে ছেলে আমার, পড়াশোনা করছে, মাসকে মাস যায়নি। সেই টিউশনের টাকা বাড়ি থেকে দিয়েছেন মা, গার্জেন যতটা পেয়েছেন দিয়েছেন। সেই টিউশনে যে করেছি, হ্যাঁ, সেই স্যারকে বা ম্যাডামকে দেবো কি, ওটা নিজেরাই ভক্ষণ করে নিজের বন্ধুদের সাথে নিয়ে আনন্দ, মজা, মস্তি। পড়াশোনা লাইফটা তো একদম বিশেষ করে খুবই খারাপ গিয়েছে। 1 মিনিট 1 সেকেন্ডের জন্য পড়াশোনা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা ছিলই না, করিনি। যখন মাধ্যমিক পরীক্ষায় চিন্তা ভাবনা করেছিলাম যে পরীক্ষায় পাস করলে পড়বো, আর যদি পাস না করতে পারি পড়বো না। পাস করা হয়নি, সেই হিসেবে পড়ার দিকে মনও ছিল না, পড়াশোনা করিনি, ছেড়ে দিয়েছি। কিছু মাসখানেক 6 মাস ধরে বাড়িতে থাকা, বাড়িতে থেকে এদিক ওদিক কাজে যতটা পারা যায় করা হয়েছে। কাজ বাজ করেও সেরকমভাবে মন আর লাগতো না। কি করব সে এরম চিন্তা ভাবনা থাকার কারণে, হ্যাঁ, নিজেরই পরিবারের সম্পর্কে কোনো এক
কাকা বা দাদা বলেন, ওনারা বাইরে থাকতো। তো ওনাদের সাথে কথাবার্তা হয়ে ওনাদের সূত্রেই সেই বাইরে যাওয়া হয়। বিগত 7 বছর 8 বছর প্রায় হয়ে গেল। তো বাইরে এত বছর কাটিয়েও কোনো রকমভাবে মনের মধ্যে একটা যে শান্তি, যে না, দেশে তো পড়াশোনা করতে পারলাম না, তাহলে পড়াশোনা করতে পারলাম না যখন, তাহলে বয়সও হচ্ছে, এখন বাইরে যাই, নিজের একটা ভবিষ্যৎ আছে, সেই হিসাবে বাইরে গিয়ে বাইরে থেকেও হ্যাঁ ইনকাম অনেক করেছি। করার পরেও মানে কি বলবো, এমনই ইনকাম করেছি যে এখানকার বড় বড় স্কুলের টিচার যেরকমভাবে আর কি স্যালারি পায় তার থেকেও বেশি, ডবল এরকম। কিন্তু সেই পয়সাও হ্যাঁ ওর যে রোজগার করে সেই পয়সা রাখতে পারেনি, দেখতে পারেনি, কোথা দিয়ে না খরচা হয়ে গেছে, সেগুলোর কথা আর বললাম না, আপনারা বুঝবেন। ব্যাস এইটুকুনি। বাকি এই যে ওখানে থেকেও ইনকাম করেও এত বছর কাটিয়েও হ্যাঁ বাড়িতে নিজের জন্য একটা কিছু পর্যন্ত আজ পর্যন্ত করতে পারিনি। করার চেষ্টা করেছি, হয়নি, করতে পারিনি। মন সেরকমভাবে লাগেনি, মন ছিলই না, মন তো চঞ্চল, মন ছিলই না সেদিক থেকে। মন একদম কোনো বিষয়ে সেকেন্ড মিনিটের জন্য হ্যাঁ যে মন এই বিষয়টা লাগবে, যেটা করছি সেটা পুরো করব, ভালো করে করার চেষ্টা করব, মন একদম চঞ্চল। এবং অন্যান্য কাজ, উল্টো পাল্টা ভালো কোনো কাজের মন সায় দেয় না। যত রকম খারাপ কাজ আছে, খারাপের থেকে খারাপ কাজ, সেই দিকে মন একদম স্থির। হ্যাঁ, ওইদিকে মন যাচ্ছে তো ওইদিকেই চলো, ওইদিকেই যে এখন চললাম। এরকম ভাবেই বিগত চলে গেল 7-8 বছর। তো লাইফে পড়াশোনার লাইফ দিকে কাজের লাইফ 7-8 বছর চলে গেল, দিকে পড়ার লাইফ চলে গেল। এত বছর এত দিন কাটানোর পরেও হ্যাঁ মানে মনে শান্তি, ভক্তি, হ্যাঁ বাড়ির প্রতি, ফ্যামিলির প্রতি সেরকম আর যোগ, অ্যাটাচমেন্ট সেরকম আর হচ্ছে না, হতে পারছি না। মনেই ঠিক নেই। সেখান থেকে অনেক রকম ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখা হতো যে ভালো কি করে করা যায়, ধ্যান সাধনা বা জব, এইগুলো অন্যান্য ইউটিউবের মাধ্যমে অন্যান্য মানুষের আমাদের বাংলা, ওয়েস্ট বেঙ্গলে বা বাইরে ভিডিও দেখা হতো, দেখতাম। সবসময় চাইতাম যে ভালো কিছু করার জন্য, কিন্তু সেরকম মানুষের সাথে সেরকম জায়গায় যেতে পারতাম না, সেরকম আর মন লাগতো না। এরকমই ভিডিও দেখতে দেখতে এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুজির ভিডিও দেখি প্রথম। সেই ভিডিও দেখা মাত্রই জানি না মন থেকে কেমন একটা হ্যাঁ অনুভূতি এলো। সেখান থেকে একটা ভিডিও দেখে সেই ভিডিওটা আরও 2-3 বার করে দেখি। দেখার পর গুরুজির চ্যানেলে গিয়ে ভেতর থেকে ভিডিও দেখতে থাকি। তো মনে খুব ভালো লাগলো। এবং এই ধ্যান, জব, এইসব বিষয়গুলো এমনি অন্যান্য ভিডিও অন্যান্য জায়গায় দেখে করার টুকটাক চেষ্টা করেছি, সেগুলো আর সফল হয়নি, করতে পারিনি। গুরুজির ভিডিও দেখার পর হ্যাঁ গুরুজির ওই চ্যানেল থেকেই নাম্বার পাই, ওখান থেকেই গুরুজির সাথে আলাপ ফোনে। গুরুজিকে জানাই যে আমার লাইফ, যে পড়াশোনা বা বাইরের বিগত সব গুরুজিকে জানানো হয় যে গুরুজি আমার এরকম বিষয়, এই ব্যাপার। আরও অনেক অন্যান্য ব্যাপারও আছে, সেগুলো আর আমি বলছি না, সেগুলো খারাপ থেকে এবং খারাপ দিক, সেগুলো আর প্রকাশ করতে চাইছি না, আপনারা বুঝবেন। তো সেইগুলো বলার পর গুরুজিকে বললাম যে এরকম গুরুজি, আমি আপনার আশ্রমে আসতে চাই বা আপনার আশ্রমে ভর্তি হতে চাই। আমার যে এসব যেগুলো আমার প্রবলেম, যেগুলো আমি ফিল করছি সারা লাইফে,
মানে সঠিক পথে সঠিক রাস্তায় আমি যেতে পারছি না। চেষ্টা করছি অনেকবার, অনেক রকমভাবে, হ্যাঁ, 1 মাস 2 মাস 4 মাস সময় এরকম অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গায় সেই সঠিক রাস্তাতে আমি যেতে পারছি না। অনেক রকম চেষ্টা করেও, হ্যাঁ, হচ্ছে না, পারছি আর না। গুরুজি সেই সময় বললেন যে এরকম এরকম করুন, এরকম করলে মোটামুটি একটা রাস্তা পাবেন। গুরুজি বলার পর সেইগুলো যে গুরুজি আমাকে বলছে সেরকমভাবে আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি, করার পরেও আর হচ্ছে না। গুরুজিকে বললাম, গুরুজি আমি সব রকমভাবে চেষ্টা করেছি, আমি আপনার আশ্রমে আসতে চাই, ভর্তি হতে চাই আপনার আশ্রমে, সেরকম যদি অনুমতি দেন তা আমি আসবো। এটা আমি বাইরে থেকে গুরুজির সাথে কন্ট্যাক্ট, গুজরাট। গুজরাটে, হ্যাঁ, ওখান থেকে কন্ট্যাক্ট। গুরুজি বললেন ঠিক আছে, তো আসার অনুমতি দিলেন। তারপর ওই মহালয়া তিথিতে তার কিছু দিন আগে আসা হলো, দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পর, হ্যাঁ, ধীরে ধীরে এইসব বিষয়গুলো আরও গুরুজির সাথে খোলামেলা সামনাসামনি কথাবার্তা হলো। এবং এই ধ্যান, জপ বা এই শারীরিক যেসব সংযম ব্রহ্মচর্য এসব বিষয়গুলো, হ্যাঁ, মনস্থির, যেসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা, উল্টোপাল্টা ধারণা নিয়ে যেসব একটা খারাপ একটা, হ্যাঁ, খারাপ জায়গায় যে যাচ্ছিলাম, সেই সবগুলো, হ্যাঁ, ধীরে 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 পরিবর্তন হতে লাগলো। এখনো পর্যন্ত হচ্ছে, এবং এটা আমি বুঝতে পারছি যে যে কোথায় ছিলাম, আর এখন যতটা সেই জায়গা থেকে আমি এই কদিনের মধ্যে যতটা আমি নিজেকে চেঞ্জ করেছি বা করতে পেরেছি, এটা তো আমি গুরুজিকে শত শত কোটি প্রণাম জানাই। গুরুজির যে আমার জীবনের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ গুরুজির কাছে এসে, গুরুজির কাছে থেকে এই গুরুত্বপূর্ণ পাঠ গুরুজি আমাকে খুলে দিলেন। সেই গুরুজির কথা মতো সেই কথা মতনই যতটা পারি চেষ্টা করি এবং করছি এবং করব। যতদিন জীবন আছে করতে থাকবো, করব। এটাই মনের মধ্যে একটা সাহস বলুন, বল বলুন, এটা নিয়ে এখন আগে আরো বাড়তে চাই। তো এইটা হলো আমার আগে যা ঘটে গেছে সেই কথা, তার মধ্যে থেকে গুরুজির সাথে পরিচয়, সেখান থেকে এতদূর পর্যন্ত আসা, এবং এই যে আজকে যে 7 দিন মার্শাল আর্টের ট্রেনিং হওয়ার পর যে একটা 8 দিনের যে একটা আজকে নবম দিন ট্রেনিং হওয়ার পর যে একটা পরীক্ষা আজকে হলো, মোটামুটি যতটা মার্কস আমি বা বিশ্বনাথ বা সুমন, হ্যাঁ, আমাদের 3 জনের মধ্যে যতটা পারা যায়, যে যেরকমভাবে পেরেছে, যতটা পেরেছেন চেষ্টা করেছেন, সে সেরকমভাবে মার্কস পেয়েছেন। কিন্তু আমার কাছে কি বলবো, আমার কাছে এই লাইফের এই প্রথমবার যে আমি যে কোনো পরীক্ষা দিয়ে তো কোনোদিন স্কুলে থাকতে পরীক্ষা দিয়ে তো কোনোদিন পরীক্ষা দিইনি, নাম মাত্র গেছি, ওই সই করেছি, নাম লিখেছি, সই করেছি, ওইগুলো অ্যাড্রেস যত দিয়েছি, মানে পরীক্ষার, হ্যাঁ, পরীক্ষার সেই হলে গিয়েও মানে কি বলবো, একদম বেকারি, মানে কোনো রকমভাবে সেই পড়াশোনার মন ছিল না। কিন্তু এইখানে এসে এই যে যতদিন আছি, এই 8 দিনের মার্শাল আর্ট ট্রেনিংয়ে যতটা পেরেছি,
এই মন দেওয়ার চেষ্টা করেছি এই ট্রেনিংয়ের থ্রুতেই যতটা পেরেছি। এই লাইফে প্রথম যে আমি এরকম মন থেকে মন দিয়ে যতটা পেরেছি আমি এই মার্শাল আর্ট ট্রেনিংয়ে চেষ্টা করেছি যে নিজেকে এই আধ্যাত্মিক দিকটা তো আছেই এবং শারীরিক বা মানুষের কল্যাণের জন্য যে চেষ্টা করেছি এই মার্শাল আর্ট ট্রেনিং নিজে এবং মানুষের ক্ষেত্রে যেন উপকার বা বলেন মানুষের কাজে লাগতে পারে। এখনো পর্যন্ত এই যে কিছু মাস কিছু সময়ের যে এই আশ্রমের পরিবেশে থাকা যে বা বাইরের যে পরিবেশ ছিলাম আর এই আশ্রমের পরিবেশের মধ্যে যে কতটা পার্থক্য বা বাইরের মানুষ আশ্রমের মধ্যে যে থেকে যে মনের একটা যে চেঞ্জ বা পরিণতি মানুষ বাইরের মানুষ জগতের থেকে এখানকার মানুষের মন যে কত পবিত্র কত মানে উদার বলে বোঝাতে পারছি না, কি বলে বোঝাবো, কি বলবো। এবং কি এই পরিবেশে যে আছি থাকতে তো খুবই ভালো লাগে এবং থাকতে ইচ্ছা করে। জানি না কতদূর কি আগে থাকা হবে বা থাকা যাবে কি, চেষ্টা করবো, দেখা যাক কতদূর কি আগে। একটা পারিবারিক দিক আছে, সেই সব দিকগুলো চিন্তা ভাবনা করে দেখে শুনে যতটা পারা যায় দেখা যাবে। কিন্তু এই যে আশ্রমের জগতে যে সার তুমি বুঝলে জীবনে, এখন পর্যন্ত একটা সার বুঝলে, এবার সেই সারের যে অনুভূতি, সেটা অভিজ্ঞতা তো তোমার নিজস্ব, ছোটবেলা থেকে যেমন অভিজ্ঞতা সেটাও বললে, এবং এখন বিষয়টা তুমি নিজের অন্তর থেকে বুঝলে। এবার এই অনুভূতিটাকে নিয়ে এই যে দিনচর্যা অর্থাৎ সারাদিনের রুটিন, সেভাবে চললে যে শরীর এবং মন আগের থেকে অনেক ভালো থাকছে, সতেজ থাকছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, না আছে? না, একদমই কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যে হ্যাঁ, নতুন যে কম বয়সী যুবক 20, 22, 25, 30 বা আশপাশে, অনেক মানুষের ধারণা যে আশ্রম জীবন আর গৃহস্থ জীবন সাধারণভাবে একই, শুধু পোশাকটাই পরিবর্তন হয়। এই যে ভাবনাটা, হয়তো যে যে জায়গায় আশ্রমের নাম করে নকল, সেই জায়গায় হয়তো এই কথাটা সত্য, কিন্তু যেখানে আশ্রমের নাম করে নকল নয়, আসলেই খাঁটি, সেই জীবন আর তথাকথিত গৃহস্থ জীবনের
যে বিষয়, হুম, চলাফেরা এবং অন্তরের ভাব, ভাব, হ্যাঁ, এই দুটো কি কখনো এক? হুম, হুম, এক কি? না, কোন কোন ধরনের জীবন মানুষকে আরো তেজস্বী করে? তথাকথিত সামাজিক জীবনের মধ্যে থেকে, হুম, না আশ্রম জীবনে এসে যদি মানুষ সেইভাবে শিক্ষা পেয়ে হুম, নিজেদের সেভাবে তৈরি করে চলেন, হুম, কোনটাতে বিশেষ উপকার বলে মনে হয় তোমার অভিজ্ঞতায়? তুমি যদিও বলেছো, হুম, তবুও এক দু কথায় সংক্ষেপে আর কি, কেন এই প্রশ্ন অনেকের থাকে আর কি, হুম, নিশ্চয়ই, যে দূর থেকে থেকে তোমার কথার মধ্যে এসেছে যে দূর থেকে থেকে আমি যেটা শুনেছিলাম, বুঝেছিলাম, হুম, হুম, এসে যখন চললাম হুম, এবং বেশ কিছুটা সময় কাটলো, হুম, হুম, জীবন দিয়ে উপলব্ধি করলাম। হুম, হুম, একদম, এই দুটোতে পার্থক্য তো বোঝা গেল, হুম, নিজেই হুম, বলেছো। একদম, একদম, তো এইভাবে এই রকম বহু মানুষ তো বিভিন্ন আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় হুম, ছড়িয়ে ছিটিয়ে হুম, থাকতেই হুম, পারেন। হুম, আছে, হয়তো অনেকেই বলতে পারেন না, বা যোগাযোগ হুম, হয় না, হুম, হুম, বা যোগাযোগ হলেও সেইরূপ বিশ্বাস হয় না। হয় না, হ্যাঁ, ঠিকই, যাদের বিশ্বাস সেরূপ হয় না, তাদের বিশ্বাস যেন হয়, হুম, সেই হিসেবে কি তুমি তোমার তরফ থেকে কিছু বার্তা, অর্থাৎ তাদের জন্য কিছু বলতে চাও দু এক কথায়? তোমার জীবনের অভিজ্ঞতা থেকে যেটা একদম ঠিক সেটি বলবে আর কি। হুম, হ্যাঁ, আমার মতন এরকম পাড়া গ্রামে এবং দেশে বিদেশে অনেক ছেলে, হ্যাঁ, ব্যাচেলার ফ্যামিলিওয়ালা বহু মানুষ এরকম আছেন যে, হ্যাঁ, খারাপ থেকে খারাপ পথে চলে গিয়েছেন, এমন জায়গায় চলে গিয়েছেন, তারা আসার চেষ্টা আমাদের মনে একটুখানি জায়গা আছেন, কিন্তু সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না, যে কোথায় গেলে, হ্যাঁ, আমি সেই জায়গায় সেই সঠিক রাস্তাটায় যেতে পারবো, সেই রাস্তাটা যেটা ভুলে এক জায়গায় ছিল, সেখান থেকে অনেক দূর সেই খারাপ রাস্তায় এসে থাকতে থাকতে একটা খারাপ জায়গায় পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, অনেকে জানেন, বুঝতে পারছেন, আসার চেষ্টা করছেন, কিন্তু এই যে চারিপাশে মানুষজন, চারিপাশে মানুষজন যে আছেন, আমি চেষ্টা করছি, আমি সঠিক পথে যাওয়ার চেষ্টা করছি, যে আশেপাশের মানুষজন, হ্যাঁ, সঠিক পথে যখন চলার চেষ্টা করছি, আশেপাশের মানুষজন কিন্তু যেতে দিচ্ছে না, আর সেই কারণে বেশিরভাগ মানুষই, হ্যাঁ, সেই জায়গায় আর পৌঁছাতে পারছে না, যে কি করলে, কোন পথে চললে, হ্যাঁ, ভালো থাকা যায়, ভালো যাওয়া যায়, ভালো জায়গায় যাওয়া যায়, কিন্তু এই 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 পরিবেশের মধ্যে, মানে ওই কি বলবো, নর্মাল যে গ্রাম জীবন বলুন, গ্রামের পরিবেশ বলুন, বা শহর বাইরে যেসব পরিবেশ বলুনই, এই পরিবেশের মধ্যে থেকে, হ্যাঁ, নিজেকে চেষ্টা করছে যে ঠিক জায়গায় নিয়ে আসার, কিন্তু পারছেন না, কিন্তু পারছেন না, সত্যি পারছেন না, অনেক মানুষই আছেন, কিন্তু মনের কথা বলেও বলেন না, বলতে পারেন না কাউকে, কাকেই বা বলবে, যাকে বলবে সেই তো অন্যরকম, তো এই মনের কথাটা কাকে বলবে? তো অতএব আমি বলবো যে এরকম আশ্রম জীবন, যে আশ্রম জীবন, যে আশ্রম জীবনে, এই আশ্রমের থেকেও মানুষ যে চেঞ্জ হয়, আশ্রম যে কি কতটা যে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, একদম ছোট থেকে বড়, কি বলবো, যে বড় পর্যন্ত আশ্রম জীবনে যে যে মুহূর্তটা কতটা যে জরুরি মানুষের ক্ষেত্রে, এটা বলে বোঝানো যাবে না। যতক্ষণ না আপনি এই আশ্রম জীবনে, আশ্রম জায়গায়, স্থানে যতক্ষণ না আসছেন, না এসে থাকছেন, থেকে যতক্ষণ না ওই মানে এখানকার যে জীবন ধারা, জীবন ধারা তার সাথে মিলেমিশে যাচ্ছেন, মিলেমিশে যাচ্ছেন, ততক্ষণ আপনি বোঝা যাবে না। বুঝতে পারবেন না। উপর থেকে দেখলে কি বুঝতে পারা না, যাবে? উপর থেকে দেখলে বুঝতে পারবেন না, একদমই পারবেন না। নিজের হিসাবে কিছু কল্পনা করে নিয়ে হয়তো ভুলভাল বুঝে নেবেন। একদমই একদমই পারবেন না, একদমই পারবেন না, পারবেনই না, যতক্ষণ না আপনি আসছেন মন থেকে, মনের জোর, আপনি, আমি একটা খারাপ জায়গায় পথে চলে এসেছি, আমি ভালো পথে চলার চেষ্টা করছি, তো আপনি
পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যদি মনে করেন যে আমি ভালো জায়গায় যাব, ভালো রাস্তায় যাব, তো এইসব পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছাড়ুন, ছেড়ে মন থেকে যে এক নিষ্ঠায় আসুন আশ্রমে এসে, হ্যাঁ, আশ্রমে এসে বা কি বলবো, এই আশ্রম তো অনেক আছে, এই ওয়েস্ট বেঙ্গলে বা দেশের বাইরে আশ্রম অনেক আছে, কিন্তু আশ্রমের মতো কি সব, আশ্রমের মতো সব নয়। ওই শুধু দেখানো, মানুষ আসেন যান, এইটুকুনি। যে মানুষের যে মন যে পরিবর্তন করার যে করা হয়, যে মানুষের একটা মন পরিবর্তন করার সেইটুকুনি সামর্থ্য আশ্রমই শুধু একমাত্র পারে এটা মানুষকে পরিবর্তন করতে। তাছাড়া এই জগতে কেউ পারবে না, একদমই কেউ পারবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি সংক্ষেপে বক্তব্য হলো। ওদের দুটো একটা কথা যদি কিছু থাকে। আমার জীবনের বিষয়ে এই কিছু কাল না মানে এতদিন ধরে যেভাবে আশ্রমে জীবনযাপন করছি বা যেভাবে চলার চেষ্টা করছি, প্রথম যখন এসেছিলাম গুরুজির কাছে, গুরুজি যখন এখানে এসেছিলেন, তখন আমার মনের অবস্থা বা তখন সাধুদেরকে আমি সেরকম ভালো চোখে দেখতামও না, আর সেরকম বিশ্বাসও করতাম না, ভালো লাগতো না মন থেকে। তখন প্রথম আমি দেখেছিলাম, আমার সাথে আর একটা বন্ধু ছিল, সেই আমাকে নিয়ে গিয়েছিল গুরুজির কাছে প্রথম। তখন গিয়েছিলাম, তখন তার সাথে আমি খারাপ যে হ্যাবিটগুলো এখন বলা হয় সবচাইতে সামাজিক হিসেবে যেগুলো খারাপ হয়, হস্তমৈথুন করা, আরও যে বিষয়গুলো, এগুলো অনেক করেছি ওর সাথে, পাহাড়ও এদিক ওদিক। ওই অবস্থা আমার তখন ছিল, যখন প্রথম গুরুজির সাথে দেখা হয়েছিল, আজ থেকে 3 বছর আগে। ওই হ্যাবিটগুলো আরও আগে আমি এগুলোর মধ্যে ফেসে আছি, ছিলাম ছোটোবেলা থেকে। তখন থেকে যেভাবে আস্তে আস্তে গুরুজির সাথে মেশা, চলাফেরা, প্রথমে গুরুজির সাথে কথাবার্তা বা যেভাবে আলাপ হয়, পড়াশোনার মধ্যে দিয়ে মূলত ঢোকা হয়। তো পড়াশোনার মধ্যে দিয়ে ঢুকে গুরুজি যেভাবে মনের মধ্যে ঢুকে গিয়ে এই খারাপ জিনিসগুলো যেভাবে গুরুজি আমাদের ওইগুলো থেকে মনের ভেতর থেকে বার করে এখান থেকে যেভাবে রাস্তা দেখালেন, এরকম মানুষ আমি আজ পর্যন্ত কখনো পাইনি। আমাদের এখানে সামনে জয়দেব কেন্দুলি বড় আশ্রম, বড় মেলা আছে, ওখানে প্রচুর আশ্রম আছে, কিন্তু ওখানে সে মনকে একটা আকর্ষণ করার টানা, সেরকম আমি একটাও সাধু এখন অবধি দেখিনি। বা সেরকম অত বছর ধরে এখানে আছি আমি, তো সেরকম মন একটা সাধুর প্রতি বা সাধু সাধিকা কাজের প্রতি সেরকম টানেনি নিজের মন। এটা গেল ওইখান থেকে বেরিয়ে আসা খারাপ হ্যাবিটগুলো থেকে। তারপরে এত বছর ধরে তার আগের আমি যখন গুরুজির সাথে দেখা হয়েছিল ক্লাস 9-এ, তার আগে পড়াশোনার সাথে কোনো তো সম্পর্কই ছিল না। সেভাবে আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলাম, তাও আবার বিনা টুকলি না করে পাস হলাম। এখানে তো সব টুকলি করেই পাশের বিষয়, সব টুকলি, যে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট বেঞ্চে যে বসে আছে সেও টুকলি না করলেও পেছন দিকে দেখে সাইড করে, সেকেন্ড বেঞ্চে এবারে যে 12-এ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, সেকেন্ড বেঞ্চে বসে টুকলি করছে। সেকেন্ড বেঞ্চে তার সেকেন্ড রোল। ও, তার তার ওই ফার্স্ট সেকেন্ড যে হয় তার র‍্যাঙ্ক সেকেন্ড আর কি। সেকেন্ড। আচ্ছা, সেই বেঞ্চে বসে সে টুকলি করছে, সেকেন্ড প্লেস আর কি। তার দেখে যে ফার্স্ট বেঞ্চে বসে আছে সে আমার তার দেখে লিখছে। তো এই হলো এখন তার পুরো নাম্বারটা নিজস্ব না আর কি, না, বেশ কিছুটা ভেজাল নাম্বার আছে আর কি, এদিক ওদিক থেকে দেখে বা টুকলি করে, তাই তো? গড় হিসেব সোজা কথায়, তাই? এগিয়ে যা। তো মাধ্যমিক পরীক্ষাটা এরকম ভাবে বিনা টুকলিতে পাস করা হয়েছে, কাউরি না দেখে, তাদের আবার সম্পূর্ণ নিজের। তো যেভাবে ছোট মা বড় মা ওনারা ক্লাস 9 পর্যন্ত তো পড়াশোনা, 8-9 পর্যন্ত তো পড়াশোনা কিছু ছিলই না আর কি।
না, সিরিয়াসলি পড়াশোনা তো কিছুই ছিল না, না ছিল? কিছুই ছিল না, যাওয়া আসা শুধু স্কুল, আর কিছুই নেই। আর স্কুলে খাওয়া দাওয়ার বিষয়গুলো বা আনুষঙ্গিক যে সুবিধা যেগুলো, এইগুলো, তাই তো? হুম। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে ক্লাস 11 পরীক্ষা দিয়ে ক্লাস 12 এখন 3 নাম্বার, ছেলেদের মধ্যে 3 রোল এখন আমার হয়েছে। এই যে এখন চেঞ্জ, মানে এই পরিবর্তনটা, মানে এই পরিবর্তন যেটা এখন এসছে, এটা এর আগেও তো মানে আসতে পারত, কিন্তু সেরকম মানুষ তো ছিলেন না, বা যে মানুষটা আমাকে দিশা দেখাবেন সেই মানুষ তো মানে নিজেই তো মানে কিছু জানেন না, বা তার তো সেই সম্পর্কে কোনো সেরকম কিছু জানা নেই যে আমাকে এই দিকে এখান থেকে বার করবে। সেও তো ওর মধ্যেই ফেসে আসে। সেই জন্যই ঠিক মানুষের কাছে গেলে ঠিক জিনিস ঠিক কীভাবে ওইখান থেকে বেরোনো যায় সেভাবে দিশা তিনি দেখান। আর সেরকম মানুষ বর্তমানে খুবই কম, না থাকার জন্য বেশিরভাগই ছেলে মেয়ে খারাপ দিকেই বেশিরভাগই চলে যায়। ছেলে মেয়েরা নিজেদের যে প্রবলেম ফেস করে, যে সমস্যা, সেগুলো খুলে তো বলতে পারে না কোথাও। মা বাবা, টিচার, কারো কাছেই বলতে পারে না। আর বন্ধু বান্ধবদের কাছে যতটুকু বলে, এবার বন্ধু বান্ধবরাও তো মানে বিভিন্ন দিকে করে আছে, এবার তারা সেখান থেকে কিভাবে বাঁচাবে? তাই তো, ওগুলোর মধ্যেই আছে। এবার শিক্ষক শিক্ষিকাদের কাছে যে বলবে, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতার ছোঁয়া যদি সেই স্তরে থাকে, তবেই তো বলার পরিবেশটা তৈরি হবে। যদি কেবল গাম্ভীর্য, কেবল শাসন, অথবা কেবল বেশি ফ্রেন্ডলিনেস, খুব তথাকথিত বন্ধুত্ব, লোক দেখানো আর কি, এই দুটোর জায়গায় থাকলেই কি আমার লাভ হবে? এই দু ধরনের হলে খুব ফ্র্যাঙ্ক, খুব খোলামেলা, আবার খুব গম্ভীর। খুব ফ্র্যাঙ্ক হলে সেটা একটা লেভেলে মানে উচ্ছৃঙ্খলতা বা স্বেচ্ছাচারের দিকে চলে যাবে, যা ইচ্ছা তা করলাম, যা ইচ্ছা তা বললাম, আর ওখান থেকে কনক্লুশন হচ্ছে না। একটা ছেলে উল্টো পাল্টা সব অভ্যাসের মধ্যে বয়সের হিসেবে ফেসে যেতে পারে। এবার আমি ফ্র্যাঙ্ক একজন টিচার, আমি এই ফ্র্যাঙ্ক মানে খোলামেলা, এবার খোলামেলা ভাবে মিশে আমিও যদি সেগুলো নিয়েই 8 বছর 10 বছর ওগুলো নিয়েই থাকি, এবং এর সাথে আমার যখন ডিটাচমেন্ট হবে, অর্থাৎ আমার থেকে সরে অন্য কোনো কাজের মধ্যে লেগে গেল বা দূরত্ব হলো পরিস্থিতির তাগিদে, তখন তো সে ফ্র্যাঙ্কনেসটা আমার কাছে দেখলো খোলামেলা, কিন্তু খোলামেলার মধ্যে দিয়ে এর ভেতরের যে শুধরে যাওয়ার সংশোধনের, সেটা তো হলো না। খোলামেলাটা যদি সংশোধনের ক্ষেত্রে কারণ হয়, বা মনটাকে টেনশন ফ্রি করে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করে, তাহলে তো সেই খোলামেলা বিষয়টা কাজের, তাই তো? আবার উল্টো দিকে কেবল একটা গম্ভীর, গুরুগম্ভীর ভাব, সবসময় বকা ঝকা, কঠিন নিয়ম, এইরকম জায়গায় দেখলে তখন তো আমরা আবার মন খুলে কিছু বলতেও পারবো না আর কি, সব ক্ষেত্রে। যদি না তার একটা সফট সাইড থাকে, সফট সাইড মানে কোমল নরম জায়গা থাকে, কোমল নরম জায়গা থাকলে তো আমরা মন খুলে বলার তাগিদ পাবো আর কি, যে না হ্যাঁ এই মানুষটাকে বললে হয়তো এখান থেকে কিছু দিশা আমি পেতেও পারি, যদি নাও পাই খারাপ কিছু হবে না এটা নিশ্চিত। এই বিশ্বাসটা যদি আসে তবেই তো বলার একটা তাগিদ আসবে। এটা সত্য কি সত্য নয়? এই দুটো গুণ, যে লোক দেখানো গাম্ভীর্য, আবার লোক দেখানো ফ্র্যাঙ্কনেস বা ফ্রিনেস, এই দুটোর কোনো একটি যদি থাকে, তাহলে সেটি দ্বারা কি খুব বেশি উপকৃত হতে পারেন ছেলেমেয়েরা? বরঞ্চ যদি এইরকম থাকে, অন্তরের কোমলতা থাকবে, প্রয়োজন অনুযায়ী গম্ভীর, আবার প্রয়োজন অনুযায়ী অতি আন্তরিক, সেই আন্তরিক ভাবে মিশে আমার মনের খুব কাছে এসে সেখান থেকে তিনি ধীরে 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 মানে ভালো দিশা দেওয়ার সেই ক্ষমতাটা যদি থাকে, তাহলে তবেই তো উপকার পাওয়া যাবে, নয় কি? যদি সেটা না হয়, ফ্র্যাঙ্কনেস কেবল ওই স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতার লেভেলেই আমি ফ্র্যাঙ্ক হলাম, যখন আমি দূরে সরে যাচ্ছি তখন ওই পর্যন্ত ফ্র্যাঙ্কনেসটা আছে, কিন্তু আমি তো শুধরালাম না ভেতরে। অনেকে বলেন যে অনেকে রুড়িবাদী গম্ভীর টিচার, তার থেকে আজকালকার এই টিচাররা বা এনারা অনেক ফ্র্যাঙ্ক, অনেক খোলামেলা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য বলা হচ্ছে। এই অনেক ফ্র্যাঙ্ক, অনেক খোলামেলা যদি মানুষকে গভীরে মিশে সেখান থেকে পজিটিভ দিকে দিশা দিয়ে দিতে পারেন, তাহলে সেই ফ্র্যাঙ্কনেসকে প্রণাম, এবং সেইটি পজিটিভ বা ইতিবাচক।
যদি ফ্র্যাঙ্কনেস উপর দিকে দিশা না দেয়, সেরকম আমাদের আন্ডারস্ট্যান্ডিং না দেয় যার দ্বারা আমাদের হেলথ অর্থাৎ শরীর ভালো হয় আগের থেকে, মন আগের থেকে ভালো হয়, যদি এটা না হয় তাহলে সেই ফ্র্যাঙ্কনেস কি কাজের? কিন্তু উল্টোটা যদি হয়, যে ফ্র্যাঙ্কনেস ধীরে ধীরে আমাকে সেদিকে নিয়ে যায়, আবার প্রয়োজন মতো গম্ভীর লাগামও থাকছে, এই দুটোর ব্যালেন্স গীতাতে কি বলা হচ্ছে? যুক্তাহার বিহারস্যা। এরপরে আছে শ্লোক, আমি যেহেতু মুখস্থ করিনি মনে নেই আর কি, সার কথাটা মনে আছে, যুক্তাহার বিহারস্যা। তো গুরু মহারাজজি বলতেন এটা যুক্ত আহার, অর্থাৎ সবকিছু তাল অনুযায়ী আহার, খাওয়া, শোয়া, চলা ফেরা, কথা বলা, হাসি ঠাট্টা সবই থাকবে, কিন্তু তাল বুঝে। আমরা যখন তালটা বুঝতে পারি না, যখন আমাদের থেকে যার মধ্যে বেশি আলো, বেশি শান্তি আছে বলে আমরা বিশ্বাস করি বা মনে হয়, তখন তো তাদেরই শরণাপন্ন হব, নয় কি? আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বা সব ক্ষেত্রে যেখানে আমরা শিখতে গেলে শিক্ষক মহাশয়ের কাছে যাই বা শিক্ষিকা মহাশয়দের কাছে যাই, সেই ক্ষেত্রে যার মধ্যে দেখবো যে সমতা অনেক অধিক, শান্তি অনেক অধিক, ধৈর্য অনেক অধিক, স্বাভাবিকভাবে তো সেখানে যাব। সেই জায়গা থেকে যদি ফ্র্যাঙ্কনেস এবং গাম্ভীর্যের এই দুটোর ব্যালেন্স হয়, সমন্বয় হয়, সেই শিক্ষাটাই তো সব থেকে বেশি কাজের। এটা কি সত্য না সত্য নয়? এবার তুমি বলো। আর মানে ব্যাক বেঞ্চে, মানে পেছনের বেঞ্চে যে স্টুডেন্টদের উপরে টিচাররা খুব কমই মানে তাদের উপরে নজর দেন, সেরকম গুরুত্ব দেন না। যখন একটু ভালো পড়াশোনা করে একটু প্রথম বেঞ্চে যখন একটু চলে যাবে সামনের দিকে, তখন টিচার একটু মানে গুরুত্ব দেন। ব্যাক বেঞ্চের প্রতি মানে অতটা গুরুত্ব দেনই না। যখন কোনো টিচার এলেন, ক্লাসে ঢুকলেন, প্রথম বেঞ্চে যে পড়াশোনা করেছে তার প্রতি তাকেই দাঁড় করালেন, তাকেই জিজ্ঞেস করলেন, তাকেই মানে এটা ওটা যা দরকার হয়। পেছনের বেঞ্চে যে স্টুডেন্টগুলো থাকে, তাদের যদি কোনো মানে বুঝতেও যদি না পারে, টিচারে মানে কোনোভাবেই তাদেরকে সেটা বোঝানোর জন্য চেষ্টাও করেন না, আর কাউকে জিজ্ঞেসও করেন না, সামনেরগুলোকে নিয়ে পড়ে থাকে। সেদিক থেকে মানে স্কুলগুলোতে মানে পেছনে যারা থাকে তারা পেছনে পড়েই থাকে। সে আমিও ছিলাম সে পেছনে ব্যাক বেঞ্চের দলে। সেখান থেকে এই আশ্রমের মধ্যে আপনার কাছে এসে যেভাবে ওখান থেকে এত দূর অব্দি আসা হলো, এখনো চেষ্টা করছি আরো এগিয়ে যাওয়ার। সেটাই, সেই পরিবেশে মানে তারা সেরকম কোনো দিশা আমাকে দেননি, বা পরিবার থেকে আমাকে যতটুকু সাহায্য করেছেন টাকা পয়সা দিক থেকে বা টিউশন, আমি অনেক সাহায্য এখনো পাচ্ছি বা তারা দিয়ে চলেছেন, কিন্তু সেখান থেকে সেটা অতটা লাভ হয়নি। এখন তো কোনো টিউশনও নেই, তাও ক্লাসে থার্ড আছে, বা এই যে উচ্চ মানে মাধ্যমিক দিলাম সেটা পাস করলাম কোনো টিউশন ছাড়া, তারপর এই ক্লাস 11 থেকে 12 উঠলাম, থার্ড র্যাঙ্কে এসছে কোনো টিউশন ছাড়া। তো তার আগে টিউশন পড়েছি, অনেক কিছু পড়েছি, মানে টিউশন বাবা মা টাকা খরচা করে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এটাই যদি বলি সকলের উদ্দেশ্যে, আমাকে নিজেকে এই শিক্ষক বা এই শিক্ষার বিষয় নিয়ে আসতে হয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রাইভেট সেক্টর বলি বা প্রাইভেট অর্গানাইজেশন বলি, অর্গানাইজেশন বেশিরভাগই প্রাইভেটই হয়, তো রীতিমতো পড়াতে হয়েছে আর কি। স্কুল কলেজের স্টুডেন্টসদের, কোনো কোনো জায়গায় ইউনিভার্সিটিরও স্টুডেন্টদের পার্টিকুলার কোনো সাবজেক্ট এবং একাধিক সাবজেক্ট, সময় স্থানকাল পরিস্থিতি অনুযায়ী আর কি, শর্ট টার্মে আর কি, কয়েক বছরের হিসেব বিভিন্ন জায়গায়। তাতে এই অভিজ্ঞতাটা খুব স্বাভাবিক হয়েছে, যেটি বিশ্বনাথ বলল, এই যে ব্যাক বেঞ্চারের যে একটা স্ট্যাম্প পড়ে যায়, স্ট্যাম্প ব্যাক বেঞ্চার, অর্থাৎ পিছনের বেঞ্চে বসা ছেলেরা বা মেয়েরা, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেই ধরলাম, বা দু দলের ক্ষেত্রেই, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ধরলাম, শিক্ষক শিক্ষিকা যারা থাকেন তাদের মনের মধ্যেও একটা গৌণভাবে হলেও অনেকেরই, বা গড় যদি ধরি, একটা ধারণা হয়ে যায় ব্যাক বেঞ্চে তারাই বসে সেই ছেলে মেয়েরা যারা পড়াশোনা কিছু করে না, ডিসিপ্লিনও নয়, ইনডিসিপ্লিন, এবং সংক্ষেপে বলতে গেলে ইনডিসেন্ট, অর্থাৎ
সভ্যতা ভদ্রতা জানে না। তাদের বলা মানে এক হিসেবে উলুবনে মুক্ত ছড়ানো, তাদের পেছনে সময় নষ্ট করার থেকে না করাই ভালো। তার তুলনায় ওই ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে ওই লিমিটেড ফার্স্ট সেকেন্ড থার্ড বা বড়জোর ফোর্থ ফিফথ সিক্স বাই 10 জন স্টুডেন্ট আর কি, বিশেষ করে তাদের দিকে ফোকাস দেব, এবং তারা যতটা ইমপ্রুভ করতে পারে, অন্যরা যে যতটা নিতে পারলো পারলো, না পারলো না পারলো, এই একটি ভাব কাজ করে অনেক শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে। ভাবটা একদিকে ঠিক আছে যে না, ওদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে এই 5-7 জন যদি উপকৃত হয় তার মধ্যে থেকে ওরা যদি নিতে পারে নিয়ে নেবে, কাজে সময়টা সদ্ব্যবহার, এই হিসাবে ঠিক আছে। কিন্তু আরেকটু গভীরভাবে দেখলে ওই যে পিছনের ছেলে মেয়েগুলো, তাদের মনের মধ্যেও তো কখনো কখনো এই ভাবনা জাগতে পারে, আচ্ছা সত্যি কি আমার পড়া হবে না, বা আমি এই অবস্থা থেকে কি একটু ভালো হতে পারবো না। এইরকম সামান্য ভাবনা জাগলে তখন ওই শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে যদি ওইটুকু বিশ্বাস দেওয়া যায় তাদের, এবং হাত বাড়িয়ে তাদের তুলে আনা যায় যে হ্যাঁ তুই চাইছিস, অবশ্যই পারবি আর কি, তুই যখন চাইছিস আজকে থেকে এভাবে লাগ, আমি বা আমরা তোর সঙ্গে আছি, যতটা পারবো আর কি, এই ভরসাটুকুও যদি দেওয়া যায়, সকলের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে বলতে পারি না, তবে অনেকের ক্ষেত্রে এটা কার্যকরী হতে পারে। যারা ব্যাক বেঞ্চার হিসেবে আছে সেই জায়গা থেকে যারা এগিয়ে আসতে চাইছে, অর্থাৎ কেবল ওই বাইরের দিকে কোন বেঞ্চে বসলাম না বসলাম সেটা তো গৌণ বিষয়, নিজের জীবনকে উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছে, তাদের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। কে বলতে পারে কখন কার ভেতরে কোন কথাটি মানে ওই ভেতরে স্পার্ক করে যায় আর কি, যেন একটা আলো জাগিয়ে দেয় আর কি। হতে পারে যে 10 জন একেবারে ডাল মাথার নিরেট বলা যায়, কিন্তু শুনতে শুনতে হঠাৎ তো একটা বিশেষ মুহূর্তে কোনো একটা বিশেষ কথা তার ভেতরে লেগে গেল, সেখান থেকে ভাবনা, আরে আমি কি পারবো। এইবার স্যার বা যারা আছেন ওখানে শিক্ষক শিক্ষিকা, তারা যদি বলেন যে হ্যাঁ অবশ্যই, সেভাবে একটু হয়, তখন ওই পেছনের বেঞ্চ থেকে হয়তো একজন দুজন করে এগিয়ে আসতে পারে পড়াশোনার দিকে এবং সার্বিকভাবে আত্মবিশ্বাসের দিকে, এবং তাকে বা সেই 2-1 জনকে দেখে হয়তো আরো পেছনে যারা আছে তাদের মধ্যে একজন দুজন করে তাদের ভেতরেও উৎসাহ জাগতে পারে, এইভাবে পজিটিভিটি ছড়ায়। এই বিষয়টা সম্পর্কে আমরা যেন ভুলে না যাই আর কি। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সর্বদাই প্রণম্য, তথাপি মানুষ তো মনের ইগনোরেন্সের কারণে, অজ্ঞানের কারণে অনেক সময় জানা থিওরিও আমরা ভুলে যাই, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে, অর্থাৎ বাস্তবে তার প্রয়োগ না হওয়ার কারণে। তো এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের অবশ্যই মনের গভীরে যে জায়গায় আছেন, 3টে বিষয়ে 4টে বিষয়ে কম বেশি যদি তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার হন এবং পিএইচডি করে থাকেন একাধিক বিষয়ে, তাদের জন্য বলছি, প্রফেসর ইভেন ডিনের জন্য বলছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচওডি তাদের জন্য বলছি, যদি যথার্থই ডিন কেউ হন, প্রফেসর হন কোন ইউনিভার্সিটিতে, তিনি যেন কখনোই ভুলে মনে না করেন যেন শিক্ষা এখানে শেষ হয়ে গেছে। কখনোই নয়, যে সাবজেক্টিভ নিয়ে যে বিষয়টি নিয়ে তার পড়াশোনা সেই বিষয়েও গভীরতা অগাধ। আর যদি গভীরতা সিলেবাস ওয়াইজ দেখে একটা জায়গায় মনে করি যে একটা মাত্রা পেয়ে গেছে, তারপরেও বিভিন্নভাবে বিকশিত করা যেতে পারে যে কোনো সাবজেক্টে। ফার্স্ট কথা এটা সাবজেক্টিভ ওয়েতে। সেকেন্ড বিষয় হলো, সেকেন্ডলি আর কি, দ্বিতীয়ত সাবজেক্টিভ নলেজটাই সাফিসিয়েন্ট নয়, সাবজেক্টিভ নলেজের সঙ্গে সঙ্গে অবশ্যই টিচার্সদের চেষ্টা করা উচিত বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে, সেটি হলো সেলফ রিয়েলাইজেশনের জন্য, অর্থাৎ আত্ম উপলব্ধির জন্য। আত্ম উপলব্ধি ছাড়া কোনো শিক্ষকই অন্তরের সমতার আস্বাদন করতে পারবেন না। আর সমতার আস্বাদন যদি না করতে পারেন, তার যে এক্সপ্রেশন সেটা টু দ্য পয়েন্ট স্টুডেন্টের ভেতরে টাচ করবে না, অর্থাৎ স্পর্শ করবে না। স্পর্শ করলেও তার মধ্যে সেই প্রকার প্রাণবন্ততা থাকবে না যে প্রকার প্রাণবন্ততা এক্সপেক্টেড, অর্থাৎ আশা করা যায়।
এই কারণে গুরুকুলে একসাথে দুটো বিদ্যা, ওই বলা হয়েছে না, দু হাতে দুটো তলোয়ার, একটি জ্ঞানের এবং একটি কর্মের। অর্থাৎ একদিকে এখানে আমরা বুঝবো, একদিকে সাবজেক্টিভ নলেজ অর্থাৎ বিষয় ভিত্তিক জ্ঞান, অপরদিকে বিশুদ্ধ চৈতন্য তত্ত্বে ডুব দেওয়ার প্রত্যক্ষ অনুভূতি। এই বিষয়ে যারা যারা করেছেন ইতিহাসের হিসেবে যদি আমরা দেখি, মুখ্য বা গৌণভাবে খুঁজে বের করব, দেখব তাদের শিক্ষা পদ্ধতির দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং শিক্ষক শিক্ষিকারা অনেক, এই মানে শিক্ষানবিশ যারা শিক্ষার্থীরা বিশেষভাবে আলোকিত এবং আনন্দিত হয়েছেন। সব থেকে বড় কথা এইটি। আর তা না হলে শিক্ষার বিষয়টা কেবল বোঝা হয়ে থাকবে। একদিকে সাবজেক্টিভ নলেজ, আরেকদিকে সেলফ রিয়েলাইজেশন। সেটার জন্য তাকে আবার যথার্থ আত্মবোধ সম্পন্ন মহাত্মার শরণাপন্ন হয়ে তার চরণে বা তাদের চরণে বসে, ওই যে বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাযুক্ত চিত্তে তাকে শিক্ষা করতে হবে। কোন শিক্ষক যদি যথার্থ শিক্ষক হন, তিনি যথার্থ শিক্ষানবিশ হতে পারেন, অর্থাৎ শিক্ষার্থী হতে পারেন। তার কারণ শিক্ষার অতি উচ্চ স্তরে গিয়ে এই অনুভূতি আসে যে আহৃত জ্ঞান ক্রমশ আমাকে বিনম্রতা দান করে, অর্থাৎ বিনয় দান করে। আমরা সকলেই জানি বা অনেকেই জানি, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ত ইয়াতি পাত্রতাম। বিদ্যা অর্থাৎ বিদ্যা বিনয় দেয়, এটা কথার কথা নয়, আসলেই দেয়। যদি বিদ্যা ঠিক হয় তবে বিনয় দেবে। তাহলে প্রশ্ন, সাবজেক্টিভ নলেজ গেইন করার পরও আমাদের মধ্যে ভেতর থেকে বিনয় কেন ফুটে উঠছে না? উত্তর, সাবজেক্টিভ নলেজ গেইন করলে অহং ভাবটা পুষ্ট হয় যে আমি বিশেষ কিছু শিখলাম, জানলাম। তার কারণ সাবজেক্টিভ নলেজ বিষয়টিকে আমি ইদম করে, অর্থাৎ আমার বুদ্ধি বা আমার স্মৃতিশক্তি এক, আর আমার আহৃত জ্ঞানটি এ থেকে পৃথক কিছু, যেটা আগে জানতাম না এখন জানলাম। আর বিপরীত দিকে ব্রহ্মবিদ্যা লাভের দিকে গেলে সাবজেক্টিভ নলেজ অর্থাৎ আহৃত জ্ঞানের ফলে যে ভেতরে অহং পুষ্ট হয় সেটি ক্রমশ কমতে থাকে। যেমন হালকা উষ্ণ জলের মধ্যে যদি বরফ ছেড়ে দেওয়া হয়, ধীরে ধীরে বরফ গলতে থাকে। সেইভাবেই যে কোনো বিষয়ে যে কোনো ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা থাকার কারণে মানুষের ভেতরে যেমন অহং ভাবটি থাকে এবং সময় সময় বাড়ে, কখনো কখনো হয়তো বা কমেও, তার সঙ্গে যদি ব্রহ্মবিদ্যার অনুশীলন হয় প্রতিনিয়ত, তখন সেই অহংয়ের বিষয়টি ক্রমশ কমতে থাকে, একটা ব্যালেন্সে থাকে এবং ন্যূনতম থাকে, অর্থাৎ মিনিমাম ডিগ্রিতে থাকার দিকে যায়। তার ফলে মানুষের ভেতরে একটা ব্যালেন্স থাকে, অর্থাৎ ভারসাম্য থাকে। সেটা তার অন্তরের শান্তিকে গভীর থেকে গভীরতর স্তরে অনুভূতি দেয়। যে অনুভূতির দায়িত্বে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা যখন শিক্ষা দেবেন, তার ওয়ে অফ এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তির যে ধরন এবং সর্বোপরি অন্তরের যে প্রাণবন্ততা, সেইটি শিক্ষানবিশদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। বলা বাহুল্য, শিক্ষানবিশদের মধ্যে তো সবার স্তর একরকম নয়, যার স্তর যেমন সেই হিসেবে স্পর্শগুলো সেই প্রকার হবে। অনেক কথা এলো ব্যাক বেঞ্চার থেকে। কখনোই কাউকে আমরা ভুলে যেন অবহেলা না করে ফেলি। সবার প্রতিভা, সবার মানসিক অবস্থা তো এক নয়। কাজেই যার যেমন সেই অবস্থা থেকে আমরা চেষ্টা করব তাদের এগিয়ে নিয়ে আসার হাত ধরে এবং তাদের আস্থাটি জাগিয়ে দেওয়া, বিশ্বাসটি জাগিয়ে দেওয়া, তাদের ভালো লাগাটি জাগিয়ে দেওয়া। এগুলি কথার কথা নয়, অবশ্যই জাগিয়ে দেওয়া যায়, অন্তত চেষ্টা করা যায়। যেখানে একেবারেই কিছু মানুষের হচ্ছিল না, তখন দেখব যে কিছু কিছু মানুষের হচ্ছে। কিভাবে হচ্ছে সেই বিষয়ে নতুন অভিজ্ঞতা তৈরি হয় এবং যাদের হচ্ছে তাদের উৎসাহ, বিশ্বাস বা আস্থা বাড়ে এবং তারা চলতে শুরু করে। এইভাবেই পজিটিভিটি স্প্রেড করে, অর্থাৎ ইতিবাচক ভাব ছড়িয়ে পড়ে। শিক্ষক শিক্ষিকারা যারা যথার্থই, আশা করি এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন। আর যারা কেবলমাত্র তার্কিক, গভীরতা কম, জানি তারা এর মধ্যে থেকে দোষ খুঁজে নেবেন। এবার এগোক বিষয়টা। আর